ইরানে মার্কিন ইসরায়েলি যৌথ হামলায় নিহত 5 শতাধিক। মধ্যপ্রাচ্য জুড়ে তেহরানের আক্রমণ জোরদার। সৌদি আরবে আরামকো তেল শোধনাগারেও হামলা। আলী খামেনির মৃত্যুতে বাংলাদেশের আনুষ্ঠানিক শোক। মধ্যপ্রাচ্যে নিহত 2 বাংলাদেশি। প্রয়োজনে প্রবাসীদের দ্রুত ফিরিয়ে আনা হবে, জানালেন হুমায়ুন কবির। ফ্লাইট ও ভিসা জটিলতায় চরম বিপাকে শাহজালালের যাত্রীরা। সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা। আরও 3টি ফ্লাইট বাতিল চট্টগ্রামে। গণপরিবহন নিয়ে প্রধানমন্ত্রীর একাধিক পরিকল্পনা। মোনোরেল বাস্তবায়নের সম্ভাবনা যাচাই নির্দেশ। 6 মাসের মধ্যে নারীদের জন্য বিশেষায়িত বাস। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ইরানে হামলা প্রায় 1 মাস স্থায়ী হওয়ার পূর্বাভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ইরানে 1000-এরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এতে শত শত মানুষ হতাহতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে রেডিও, টেলিভিশন ও হাসপাতাল ভবন। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে পাল্টা হামলার তীব্রতা বাড়িয়েছে ইরান। হামলা হয়েছে সৌদি আরবে অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ তেল শোধনাগারেও। এমন অবস্থায় ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর হুমকি দিয়েছে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। এদিকে প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনির উত্তরসূরির নাম আগামী 2-3 দিনের মধ্যে ঘোষণার আভাস দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। সময় গড়ানোর সাথে সাথে জটিল হচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে ইরানের রক্তক্ষয়ী যুদ্ধে এবার যোগ দিয়েছে ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধ নিতে সোমবার ভোর হওয়ার আগে ইসরায়েলের হাইফা শহর লক্ষ্য করে মিসাইল হামলা চালায় হিজবুল্লাহ যোদ্ধারা। জবাবে লেবাননের রাজধানী বৈরুত সহ আশেপাশের শহরগুলোতে রকেট হামলা চালায় ইসরায়েল। চলছে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইরানে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সব হিসাব কষে রবিবার ডেইলি মেলকে সাক্ষাৎকারে ট্রাম্পে লক্ষ্য অর্জনে 1 মাসের সময় বেঁধে দেন। বেশ কয়েকজন মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় ইরান জুড়ে অন্তত 1000 লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ওয়াশিংটন। সোমবার ভোর না হতেই ইরানের রাজধানী সহ বিভিন্ন স্থানে আরেক দফা হামলা শুরু করে ইসরায়েল। এর মধ্যে উচ্চ পর্যায়ের অর্ধশতাধিক নেতাসহ শত শত নাগরিক নিহত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে জাতীয় বেতার ও টেলিভিশন সহ একাধিক হাসপাতাল ও পুলিশ ভবন। ইরানের বিপ্লবী গার্ডের সদর দপ্তর গুড়িয়ে দেওয়ার দাবি তুলেছে যুক্তরাষ্ট্র। সর্বোচ্চ নেতা খামেনি নিহত হওয়ার পর ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলার সংখ্যা বাড়িয়েছে ইরান। রবিবার রাতভর সাইরেন বেজে ওঠে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে। বেত শেমেশে, হাইফা, জেরুজালেমে আঘাত হানে ইরানের একাধিক মিসাইল। এতে বহু মানুষ হতাহত হয়েছে। মার্কিন বিমানবাহী রণতরীতে মিসাইল হামলা চালানোর দাবি তুলেছে ইরান। ইরাকের বাগদাদে মার্কিন ঘাঁটিতেও ড্রোন হামলা চালায় তেহরান। হামলা অব্যাহত আছে কুয়েত, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনের মার্কিন ঘাঁটিতেও। বিমানবন্দর ও সামরিক ঘাঁটিতে ইরানের মিসাইল হামলা প্রতিহত করার দাবি তুলেছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যে নিজেদের ও মিত্র দেশগুলোর স্বার্থ রক্ষায় ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। এক যৌথ বিবৃতিতে ইউরোপের নেতারা বলেন, মধ্যপ্রাচ্যে ইরানের হামলায় তারা শঙ্কিত। আঞ্চলিক মিত্রদের রক্ষায় প্রয়োজনীয় সহায়তা দিতে তারা প্রস্তুত। যদিও ইরানে হামলায় যোগ দিচ্ছে না অস্ট্রেলিয়া। এতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আরও বিস্তৃত হওয়ার শঙ্কা করছেন বিশ্লেষকরা। এদিকে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, বিচার বিভাগীয় প্রধান মহসিনী এজেই ও আহমেদ আলী আরাফিকে নিয়ে 3 সদস্যের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদ গঠন করেছে ইরান। আগামী 2-3 দিনের মধ্যে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির মৃত্যুতে আনুষ্ঠানিক শোক প্রকাশ করেছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে এই অবস্থান জানায়। মন্ত্রণালয়ের আরেক বিবৃতিতে জানানো হয়, এখন পর্যন্ত ইরান যুদ্ধে মধ্যপ্রাচ্যে 2 জন বাংলাদেশি নিহত এবং 7 জন আহত হয়েছে। এদিকে চলমান পরিস্থিতিতে করণীয় ঠিক করতে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় এই পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ, বেসামরিক বিমান চলাচল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বিত জরুরি বৈঠক হয়েছে। বৈঠকের পর প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, প্রতিনিয়ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যে সংশ্লিষ্ট দেশের রাষ্ট্রদূতদের সাথে যোগাযোগ করা হচ্ছে।
আর যাদের ভিসার মেয়াদ বা অন্য সমস্যা হচ্ছে সেগুলো সমাধানে একটি সেল গঠন করা হয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, মধ্যপ্রাচ্যে প্রবাসীদের জন্য সম্ভাব্য যা করার সেটাই সরকার করবে। ক্রাইসিস বেশি হলে বাংলাদেশিদের দ্রুত ফিরিয়ে আনার ব্যবস্থাও নেওয়া হবে। গতরাত এবং আজও মধ্যপ্রাচ্যগামী বেশ কয়েকটি ফ্লাইট বাতিল হয়েছে। এতে বিপাকে পড়েছেন ভিসার মেয়াদ শেষ হওয়া যাত্রীরা। কবে নাগাদ ফ্লাইট কিংবা ভিসা জটিলতা কাটবে সেটি নিয়ে ধোঁয়াশায় তারা। এজন্য সরকারের হস্তক্ষেপের প্রত্যাশা তাদের। বিস্তারিত মামুন আবদুল্লাহ রিপোর্টে। নরসিংদী মনোহরদীর জুবায়ের একরাশ স্বপ্ন নিয়ে এসেছিলেন এয়ারপোর্টে। কথা ছিল উড়াল দেবেন আকাশে, বাবা মায়ের মনের আশা পূরণে পাড়ি জমাবেন নবীর দেশে। তবে মধ্যপ্রাচ্য সংঘাতে ফ্লাইট বিপর্যয়, সেই স্বপ্ন কালো ধোঁয়ার মতো উড়ে গেছে এক নিমিষেই। এখন তাই নির্বিকার এই স্বপ্নবাজ তরুণ। আমার বিশের মেয়ে আছে 4টার দিকে, এখন আমার ফ্লাইট দিছে 2 তারিখে, এখন তো ফ্লাইট বন্ধ, এখন যাওয়া যাইতেছে না। এখন কি করবো? এখন আমার যদি ফ্লাইট পরেও দেয় তবু আমার বিশের মেয়াদ নাই, তখন আমি যাবো কেমনে বিদেশ? বাবাই তো অনেক কষ্ট করে টাকা ভাঙ্গিয়া ফাটাইতেছে, কষ্ট তো লাগারই কথা, এখন আর কি করা যাবে? জুবায়েরের মতোই সাজিদ হাসান আর কাউসারও এসেছেন সুদূর কুমিল্লা থেকে। একই কারণে ফ্লাইট বিড়ম্বনায় দিশেহারা তারা। ফ্লাইট বাতিল হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে অনেকের মধ্যেই। কালকে সারা রাত আমরা বাইরে ওই যে যাত্রী কাউন্টার ছিল ওই জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম। আজকে আবার আপনার দালালের মাধ্যমে আমরা এই টিকিট কাটছে, ওইটা দালাল আপনার ফেকটা আমাদেরকে টিকিট দিছে। এই আপনার টিকিট নিয়ে আমরা ভিতরে গেছি, এন্ট্রি করতে দিছে, কিন্তু ভিতরে নেওয়ার পরে আমাদের যেই কম্পিউটার দিছে ওই জায়গায় আপনার কাতার এয়ারলাইন্সের কোনো বিমানে নেই। টিকিটের একটা কপি দিছে, বলছে যে এই টিকিটটাই ওটা দিলে তারা মানে বিমান চালু আছে, যে আজকে সকাল 5টা বাজে ফ্লাইট। পরে আমরা আসছি, আমরা ছিলাম ঢাকায় কাজিনের বাসা, কালকা সারাদিন ছিলাম এই জায়গায়, সারা রাত্রি ছিলাম, কারোর কোনো সহযোগিতা পাই নাই। প্রবাস কল্যাণ বলেন যেটি বলেন, আজকেও সেম আসছে। আসার পর আমরা ঢাকা ছিলাম এক জায়গায় কাজিনের বাসাতে, আসার পরে ভিতরে ঢুকছি, ঢুকার পরে আপনার সেম কালকার মধ্যে একই অবস্থা, কোনো ফ্লাইট সব কিছু বন্ধ। কিন্তু আমাদের এজেন্সি বলতেছে ফ্লাইট আছে, ওরা বলতেছে ফ্লাইট বন্ধ। 2:25 বিমান উড়াদের কথা, ইজার মধ্যে বিমান উড়ে দিছে 2:50। বিমান ঘন্টা 1.5 ঘন্টা চলছে, চলার পর আবার বিমান লঞ্চ করছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এখন মনে করেন কাউন্টারে গেলে বলে যে আমাদের কোনো কিছু করার নাই, মানে আপনারা অফিসে যোগাযোগ করেন। কবে নাগাদ ফ্লাইট পাওয়া যাবে সে ব্যাপারে নিশ্চিত হতে চান এই যাত্রীরা। এখনো কনফার্ম হয়েছে না, কতক্ষণ পর ডেট চেঞ্জ করতেছে। আমরা তো কুমিল্লাতে আইসা বসে রয়েছি প্রায় 2টার দিকে, বাসার থেকে 2টার সময় আইসা বসে রয়েছি। তো আমি কনফিউজ যে ফ্লাইট আমার বাতিল হলো কিনা, তো সেজন্য আমি এই বোর্ডে চেক করতেছি বারবারে। মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে সোমবারও ঢাকা থেকে দোহা, কুয়েত, শারজা ও দুবাইগামী বেশ কয়েকটি ফ্লাইট বাতিল হয়। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে এয়ারফিল্ড বন্ধ থাকায় চট্টগ্রাম বিমানবন্দর থেকে আরও 3টি ফ্লাইট বাতিল হয়েছে। এ পর্যন্ত 28টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হলো চট্টগ্রামে। আজ চট্টগ্রাম বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী 2টি ডিপার্চার ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়। মধ্যপ্রাচ্যগামী ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ডিপার্চার ফ্লাইট ও একটি অ্যারাইভাল ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। এয়ার অ্যারাবিয়ার মধ্যপ্রাচ্যগামী একটি ডিপার্চার ফ্লাইটও বাতিল করা হয়েছে। চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল এসব তথ্য জানিয়ে বলেন, মাস্কাট থেকে আসা সালাম এয়ারের একটি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে সকাল 8:30টায় অবতরণ করে। গণপরিবহন আধুনিকায়ন ও মানুষের দুর্ভোগ কমাতে একাধিক বড় উদ্যোগের পরিকল্পনা নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল হকের সঙ্গে বৈঠকে তিনি এসব পরিকল্পনার কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, জনবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে মেট্রো রেলের পাশাপাশি মনোরেল চালুর বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে। সাশ্রয়ী ও কার্যকর মাধ্যম হিসেবে মনোরেল বাস্তবায়নের সম্ভাবনা যাচাই নির্দেশ দেন তিনি। বিশেষ করে নারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। আগামী 6 মাসের মধ্যে নারীদের জন্য বিদ্যুৎ চালিত বিশেষায়িত বাস নামানোর পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। এসব বাসে নারী চালক নিয়োগের বিষয়ে গুরুত্ব দেন প্রধানমন্ত্রী, যাতে নারীরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন। ঢাকার গণপরিবহন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার পাশাপাশি রাজধানীকে বিকেন্দ্রীকরণের বিষয়ে গুরুত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া আগ্রহ প্রকাশ করেন দ্রুতগতির রেলভিত্তিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার।
উনি এখন ঘিঞ্জি এলাকাগুলি, অপরিকল্পিত এলাকাগুলিতে যেখানে মেট্রো যাবে না, মেট্রোকে কমপ্লিমেন্ট করার জন্য, সাপ্লিমেন্ট করার জন্য আমরা আর কি করতে পারি এইটার একটা স্টাডি করে ওনাকে একটা প্রস্তাব দেওয়া, যাতে করে এই বছরই ওনারা কাজ আরম্ভ করতে পারেন। অর্থাৎ ওনার আগ্রহ দেখলাম যে গণপরিবহনটাকে সুশৃঙ্খল করা, এবং এটা করতে গিয়ে যা যা করতে হয় দ্রুত গতিতে করার জন্য মেট্রোর জায়গায় হবে, কিন্তু এটা যেন সমন্বিতভাবে অন্যান্য যেই মেট্রো সংস্করণগুলি আছে সেগুলির সাথে যেন সমন্বিত হয়। হরমুজ প্রণালী বন্ধ থাকলেও জ্বালানি সহ অন্যান্য পণ্যের সংকট হবে না বলেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সচিবালয়ে ভারতীয় হাইকমিশনারের প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন। দিল্লির হাইকমিশনার জানান, বাংলাদেশের সাথে তার দেশের সম্পর্ক ঐতিহাসিক, দ্বিপক্ষীয় ও বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় ভারত। বাণিজ্যমন্ত্রী জানান, ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্কে আরও গতি আনতে হাইকমিশনারের সাথে আলোচনা হয়েছে। এর মাধ্যমে নতুন সরকারের প্রতিনিধি হিসেবে পরিচিত হওয়া এবং বিভিন্ন বিষয়ে অবহিত করা হয়েছে। আলোচনা হয়েছে বন্ধ থাকা সীমান্ত হাট চালু সহ অন্যান্য বিষয়েও। বাণিজ্যমন্ত্রী বলেন, এটি সম্পর্কের শুরু। হরমুজ প্রণালী বন্ধ থাকলে জ্বালানি সহ অন্যান্য পণ্যের সংকট না হলেও খরচ বাড়তে পারে বলে শঙ্কা বাণিজ্যমন্ত্রীর। যে লম্বা সময়ের জন্য এত আশঙ্কার মধ্যে আমি যাব না, কারণ যদি দেখা যায় যে আগামী 2-1 দিন বা 2-4 দিনের মধ্যে জিনিসটার একটা সমাপ্তি ঘটে, তাহলে তো স্বাভাবিকতা আবার আমরা ফেরত আসবো। আমরা আলাপ আলোচনা করেছি ভারত বাংলাদেশ বাণিজ্যের বিভিন্ন দিক, আগামী দিনে যেসব বিষয়ে বাণিজ্যিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রে উন্মোচিত হতে পারে, এই সমস্ত বিভিন্ন বিষয়ে আলাপ হয়েছে। We had a very good discussion. I conveyed our willingness to closely engage with the new government and to strengthen our trade and economic relations and all our people-centric cooperation in all domains. By working together in a positive, constructive and forward-looking manner based on mutual interest and mutual benefit. আজ ২রা মার্চ জাতীয় পতাকা উত্তোলন দিবস। ১৯৭১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন চত্বরে বাংলাদেশে প্রথমবারের মতো জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন ডাকসুর তৎকালীন ভিপি আসম আব্দুর রব। দিবসটি স্মরণে সোমবার আলোচনা সভায় অংশ নিয়ে এর রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়েছেন দেশের বিশিষ্টজনরা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। ১৯৭১ সালের ২রা মার্চ জাতীয় পরিষদের অধিবেশন স্থগিতের প্রতিবাদে এই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের বটতলায় স্বাধীন বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলন করেন তখনকার ডাকসুর ভিপি আসম আব্দুর রব। ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস স্মরণে সোমবার জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। সভায় দিবসটির গুরুত্ব তুলে ধরে এর রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি করেন বক্তারা। মুক্তিযুদ্ধের চেতনায় মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে প্রচলিত শাসন কাঠামোর সংস্কারে বর্তমান সরকারকে আহ্বান জানান বক্তারা। সংস্কারের পদ্ধতি নিয়ে আলাপ করতে পারবো, কিন্তু সংস্কারের কি আসলে বাস্তবায়ন হবে সবাই মিলে এখনো ঠিক করার সময় আছে যে অন্তত কি পরিবর্তন না করলে বাংলাদেশ যে জন্য লড়াই করছে সেই লড়াই আবারও এরকম বেহাত হয়ে যাবে। অফুরন্ত সম্ভাবনা সৃষ্টি হবে বাংলাদেশে যদি সরকার সঠিক নীতিগুলো নিতে পারে, এবং আমাদের মধ্যে ২৪শে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল সেই ঐক্যটাকে কিন্তু ধরে রাখতে হবে। পরিস্থিতিটা এমন সময় এমন যে আমি মনে করি এখন অনেক কিছু ভাববার আছে। আচ্ছা বলেন তো, দেশের রাজনীতি এখন কোথায় দাঁড়িয়েছে? আগে তো ছিল এটা সরকারি দল, এটা বিরোধী দল। এখন সরকারি দল চিনছেন, বিরোধী দল চেনেন, সংসদে চিনছেন। কারা এত বেশি ভোট পেয়ে জিতেছে সেই সংসদের বিরোধী দলরা কি বলছেন? আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, বিএনপি ইতিহাসের সঠিক মূল্যায়নে বিশ্বাসী। দ্বিধা দ্বন্দ্ব থাকার কোনো কারণ নাই। বিএনপি এটাকে ওন করে। বিএনপি ইতিহাস বিকৃতিতে বিশ্বাস করে না। ইতিহাস বিকৃতিটা করতে এসেছে, এটা আমরা সবাই সাক্ষী। যদি ইতিহাস বিকৃতি করা না হতো তাহলে বিএনপির জন্ম হতো না। ইতিহাস বিকৃতি করে যখন দেশটাকে একদলীয় বানানো হয়েছিল
তার প্রতিবাদেই যখন দেশটা আবার স্বাধীনতা হারাতে বসেছিল, তখনই 7ই নভেম্বর আমরা ঘটিয়েছিলাম যে রাষ্ট্র কাঠামোর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আজকে ধ্বংস হয়ে গেছে আজকে দলীয়করণের নামে। স্বাভাবিকভাবে আজকে বিএনপি যাতে আবার সেই পথে না যায়, সেটার জন্য তো আপনাদেরকে সহযোগিতা দরকার। দিবসটি উপলক্ষে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় পতাকা উত্তোলন ও আলোচনা সভা আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে অসুস্থ থাকায় প্রধান অতিথি আসম আব্দুর রব সেখানে উপস্থিত থাকতে পারেননি। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। জুলাই যোদ্ধা ও শহীদ জুলাই পরিবারগুলোর আর্থিক অনুদান ও পুনর্বাসন করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর সাংবাদিকদের একথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ। তিনি জানান, ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম পর্যায়ক্রমে বাতিল করা হবে, ফিরিয়ে আনা হবে আর্থিক সুবিধা। জুলাই যোদ্ধাদের কল্যাণের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত কনসার্নড। তিনি জানতে চেয়েছেন এখন পর্যন্ত কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। তার বাবা মারা গেছে, সেজন্য ছেলেটা যাতে একেবারে স্কুল ড্রপ আউট হয়ে অশিক্ষিত না হয়, তার শিক্ষার ব্যাপারে গুরুত্ব নিয়েছেন। আর তার পুনর্বাসন, যেটা কি ধরনের, যার ধরনের হাত নাই পা নাই কিন্তু মোটামুটি কর্মক্ষম আছে, কি ধরনের প্রজেক্ট দিলে আমরা বিআরডিবি বা অন্যান্য সংস্থার মাধ্যমে যাতে তারা মোটামুটি সচ্ছলভাবে স্বচ্ছন্দের সাথে সরকার পরিচালনা করতে পারে, সেজন্য তিনি সাজেশন দিয়েছেন। তারা যাতে তাদের পুনর্বাসনের ব্যাপারে তিনি উদ্বিগ্ন, এবং সে ব্যাপারে আমাদের যেসব স্কিম রয়েছে সেগুলোর ব্যাপারে আমরা তাদেরকে প্রধানমন্ত্রীকে ব্রিফ করেছি। নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বিএনপির কুড়িগ্রাম 2 আসনের প্রার্থী সোহেল হোসেন কায়কোবাদ, রংপুর 6-এর সাইফুল ইসলাম, রংপুর 4-এ এমদাদুল হক ভরসা ও রাজশাহী 1 আসনের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ শরীফ উদ্দিন হাইকোর্টে মামলা করেছেন। বিএনপি প্রার্থীদের আনা কারচুপির অভিযোগের প্রেক্ষিতে কুড়িগ্রাম 2, রংপুর 6, রংপুর 4 ও রাজশাহী 1-এর ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এর আগে রবিবার বিএনপির পক্ষ থেকে করা একই অভিযোগ আমলে নিয়ে রাজশাহী 4 ও পাবনা 4 আসনের ব্যালট পেপার ও ফলাফলের রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দেয় বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বাধীন আপিল ট্রাইব্যুনাল। একই সঙ্গে এ বিষয়ে 11 মে পরবর্তী শুনানির তারিখ দেওয়া হয়। এর আগে ঢাকা 6, 7 ও গাইবান্ধা 4 আসনে কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে আবেদন করেছে বাংলাদেশ জামাত ইসলামী। সরকারের দৃশ্যমান কাজের অংশ হিসেবে দ্রুত সারা দেশে শুরু হবে 1000 কিলোমিটার খাল খনন কাজ, জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আলী। গাজীপুরের শ্রীপুরে সকালে ছোক্কার খাল পরিদর্শন শেষে তিনি একথা বলেন। অভিযোগ করেন, প্রভাবশালী ব্যক্তিরা খাল দখল করে মার্কেট, বাড়িঘর নির্মাণ অথবা শিল্প কারখানা তৈরি করে। জনসাধারণ প্রয়োজনে খাল খননকে বৃহৎ আকারে নিয়ে 5 বছরে 20,000 কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জেলা প্রশাসক আলম হোসেন সহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এ সময় তার সাথে ছিলেন। দুই পাশে অনেকগুলা ইন্ডাস্ট্রি আছে এবং সাধারণ মানুষের বাড়িঘর আছে, সবকিছু মিলে যেন এখানে পানির প্রবাহ ঠিক থাকে, এই জন্য সাধারণ মানুষ আমরা যেন উপকার পাই, উপকারের ভোগী হই, সুবিধাটা পাই, সেই জন্য পুনঃখননের জন্য আমরা প্রস্তুতি নিয়েছি, খনন করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। চট্টগ্রাম মহানগর জুড়ে একযোগে অভিযান চালিয়েছে মেট্রোপলিটন পুলিশ। রবিবার রাত 11:30টার দিকে জরুরি সংবাদ সম্মেলনে সিমালটেনিয়াসলি ড্রাইভ, সংক্ষেপে এস ড্রাইভ নামের এই বিশেষ অভিযানের ঘোষণা দেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী। এরপর রবিবার রাত 12টার পর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিশেষ দল 10টি ভাগে ভাগ হয়ে একযোগে মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অপরাধীদের আস্তানা, অস্ত্র ও মাদকের সম্ভাব্য স্পটে বিশেষ অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। অভিযানে কয়েকজনকে আটকও করা হয়। সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী জানান, অপরাধীদের গ্রেফতার এবং অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত অপারেশন এস ড্রাইভ চলবে। চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনার পরে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। সাতক্ষীরার শ্যামনগরে প্রেসক্লাব সভাপতি সামিউল মনিরের উপর হামলার অভিযোগ উঠেছে যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। পুলিশ জানায়, উপজেলা পরিষদের প্রেসক্লাব ভবনে এই হামলার খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত সামিউলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। সাংবাদিকদের অভিযোগ,
বেলা 12টার দিকে শ্যামনগর বাসস্ট্যান্ড এলাকা থেকে শ্যামনগরের সর্বস্তরের জনগণের ব্যানারে একটি মিছিল বের করেন শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর, যুবদল নেতা মিজান, মফু খা সহ যুবদল নেতাকর্মীরা। মিছিলটি প্রেসক্লাব চত্বরে পৌঁছালে মানববন্ধনে অংশ নেয় তারা। এ সময় প্রেসক্লাব সভাপতি সামিউল মনিরের বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে যুবদলের নেতাকর্মীরা প্রেসক্লাব ভবনে ঢুকে সভাপতি সামিউল মনিরের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় উপস্থিত ছিলেন অন্যান্য সাংবাদিকদের সঙ্গেও ধাক্কাধাক্কি ও অসদাচরণের অভিযোগ করা হয়েছে তাদের বিরুদ্ধে। দায়ীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। সামিউল মনির জাতীয় পত্রিকা দৈনিক সমকাল ও স্থানীয় পত্রিকা দৈনিক পত্রদূতের শ্যামনগর উপজেলা প্রতিনিধি। ঝালকাঠিতে ছাত্রদল নেতা সজীবের গোয়াল ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে যুবদল নেতা রাজুর বিরুদ্ধে। সদর উপজেলার ধানসিঁড়ির বৈদারাপুর গ্রামে ছাত্রদল নেতা আরিফুল রহমান সজীবের বাড়িতে গতরাতে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় ফায়ার সার্ভিস। স্থানীয়রা জানায়, দুই নেতার মধ্যে বেশ কিছুদিন ধরেই অভ্যন্তরীণ কোন্দল চলছিল। এ নিয়ে গত 26 ফেব্রুয়ারি একটি চাঁদাবাজির ঘটনা সাজিয়ে আরিফুল রহমান সজীবকে মারধর করে যুবদল নেতা রাজু আহমেদের লোকজন। পরে সে ছাত্রদল নেতা সজীব ও তার বাবা বাদল হাওলাদারের বিরুদ্ধে মামলা করে। মামলার কারণে পলাতক থাকার সুযোগে তাদের বাড়িতে হামলা ও গোয়াল ঘরে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ ক্ষতিগ্রস্ত পরিবারটির। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রভাবশালীদের গরুর ফার্ম আর বসতবাড়ির আবর্জনায় প্রতিনিয়ত দূষিত হচ্ছে গিমাডাঙ্গা উত্তরপাড়ার খাল। এতে চর্মসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। বাসিন্দারা জানান, কয়েক মাস আগে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিলেও অজ্ঞাত কারণে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। টুঙ্গিপাড়া থেকে হাবিবুল্লাহ খান হাবিবের তথ্য ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। এই দৃশ্য টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা উত্তরপাড়া খালের। একসময় স্বচ্ছ পানির দেখা মিললেও বর্তমানে প্রভাবশালীদের গরু খামারের বর্জ্যসহ বসতবাড়ির নানা আবর্জনায় দূষিত হয়ে উঠেছে খালটি। গ্রামটিতে বসবাস করেন অন্তত 20,000 মানুষ, যাদের অনেকেই অজু, গোসল সহ দৈনন্দিন কাজে ব্যবহার করে থাকেন এ খালের পানি। এতে চর্মসহ নানা রোগ দেখা দিয়েছে তাদের শরীরে। রোজা রমজানের দিন আমাদের ওযু করতে সমস্যা হচ্ছে, বিভিন্ন চুলকানো হচ্ছে। আমাদের মহল্লাবাসীদের মেলা চুলকনি খাজনি হচ্ছে। ডাস্টবিনের ময়লা আসে, বাথরুমের ময়লা আসে, গরুর খামারের যারা করতেছে তাদের ময়লা আসে। গরুর খামারে যত পাইপ সব খালে দেওয়া, ময়লার পাইপ দেওয়া, দ্রুত এই খালটা আমরা সংস্কার চাই। লিখিত অভিযোগ দিছি এবং অনেক মানুষের সিগনেচার নিয়ে সে উপজেলা পরিষদে জমা দিয়ে আসছিলাম, এর পরবর্তীতে কোনো পদক্ষেপ তারা নেয় নাই। ভোগান্তি কমাতে কার্যকরী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জনসাধারণের ব্যবহৃত পানিতে এই ধরনের দূষিত বর্জ্য ফেলার কোনো সুযোগ নেই। আমি যেহেতু অবগত হয়েছি, আমরা খুব দ্রুতই মোবাইল কোর্টের মাধ্যমে সংশ্লিষ্ট বিষয় ব্যবস্থা গ্রহণ করব। খালটি দ্রুত সংস্কার করা গেলে আবারও স্বচ্ছ পানির দেখা মিলবে গ্রামটিতে, কমবে স্বাস্থ্য ঝুঁকি। তবে কবে নাগাদ খালের খনন কাজ শুরু হবে সেই অপেক্ষায় স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। রাজশাহীর পুঠিয়ায় ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। গুরুতর আহত হয়েছে 7 জন। ভোরে উপজেলার পলাশী গ্রামে এই ঘটনা ঘটে। একটি ট্রাকে 8 জন ঘরের তালা কাটার যন্ত্র এবং দেশীয় অস্ত্রসহ গ্রামটিতে ঢোকে। গ্রামবাসীর সন্দেহ হলে তাদের আটক করে বেধড়ক পিটুনি দেয়। এ সময় তাদের সঙ্গে থাকা পিকআপ ভ্যানটি পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে ডাকাত দলের সদস্য শাহিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার বাড়ি রাজশাহী দুর্গাপুরের মারিয়া গ্রামে। অন্য 7 জনকে রাজশাহী মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। হবিগঞ্জে একটি হত্যা মামলার মূল আসামি ফজল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশের ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। জেলা পিবিআই কার্যালয়ে আজ প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ হায়াতুন নবী জানান, তথ্য প্রযুক্তি সহায়তায় 3 বছর পর গত 27 ফেব্রুয়ারি রাজধানীর আব্দুল্লাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয় মুহিবুর হত্যা মামলার আসামি ফজল মিয়াকে। গ্রেফতারের পর আসামি আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলেও জানান পুলিশ সুপার। গ্রাম্য সালিশকে কেন্দ্র করে ব্যক্তিগত বিরোধের জেরে 2023 সালের 26 জুন পরিকল্পিতভাবে হত্যা করা হয় সদর উপজেলার তেঘুরিয়ার শিয়ালদারিয়া গ্রামের বাসিন্দা মহিবুর রহমানকে। এই ঘটনায় নিহতের বাবা হবিগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমের শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ইরানে মার্কিন ইসরায়েলি যৌথ হামলায় নিহত 5 শতাধিক। মধ্যপ্রাচ্য জুড়ে তেহরানের আক্রমণ জোরদার। সৌদি আরবে আরামকো তেল শোধনাগারেও হামলা।
আলী খামেনির মৃত্যুতে বাংলাদেশের আনুষ্ঠানিক শোক। মধ্যপ্রাচ্যে নিহত 2 বাংলাদেশি। প্রয়োজনে প্রবাসীদের দ্রুত ফিরিয়ে আনা হবে, জানালেন হুমায়ুন কবির। ফ্লাইট ও ভিসা জটিলতায় চরম বিপাকে শাহজালালের যাত্রীরা। সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা। আরও 3টি ফ্লাইট বাতিল চট্টগ্রামে। গণপরিবহন নিয়ে প্রধানমন্ত্রীর একাধিক পরিকল্পনা। মনোরেল বাস্তবায়নের সম্ভাবনা যাচাই নির্দেশ। 6 মাসের মধ্যে নারীদের জন্য বিশেষায়িত বাস। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision।